স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। ভারত সফরে আছেন প্রধানমন্ত্রী। স্বাক্ষরিত হয়েছে চুক্তি ও সমঝোতা স্মারক। ক্ষমতায় টিকে থাকতে সবকিছু বিক্রি করা হচ্ছে এমনটি বলছে বিএনপি। এসব নিয়ে আজকে আলোচনা বিকৃত বনাম বিকৃত। কথা বলতে স্টুডিওতে আছেন সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন, আছেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য সিনিয়র সচিব ডক্টর শামসুল আলম, সাবেক মন্ত্রিপরিষদ সচিব ডক্টর সাদত হোসেন আছেন আপনাদের সঙ্গে। স্বাগত আপনাদের। আমি ডক্টর শামসুল আলম আপনার কাছ থেকে জানতে চাইবো যে চুক্তি নিয়ে আসলে অনেক কথা হয়েছে, যেটি ডক্টর সাদত হোসেন আসার পরেই বলছিলেন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। কিন্তু এই যে 22 চুক্তি ও সমঝোতা স্মারক হয়েছে, আমি প্রথম আলো থেকে যদি একটু প্রামাণ্য ধরে যে 16 সমঝোতা স্মারক ও 6টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, এটি কোন প্রয়োজনে কি কারণে স্বাক্ষর হয়েছে তা আমি কোনো বুঝতে পারিনি। আপনি যদি দেখেন যে 6টি চুক্তি স্বাক্ষর হয়েছে, এর মধ্যে 6 নম্বর চুক্তিটা হচ্ছে বাংলাদেশের 36টি কমিউনিটি ক্লিনিক নির্মাণে অর্থায়ন। আমার তো ধারণা অনেক বড় বড় এনজিও আছে যারা বছরে 360টি কমিউনিটি ক্লিনিকের অর্থায়ন করার মতো কাজ দায়িত্ব নেয়। মোটরযান যাত্রী চলাচল, খুলনা কলকাতা রুট, অডিও ভিজুয়াল যৌথ প্রদান। আমি নিচের থেকে পড়ছি। বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে বাস্তবায়ন সহযোগিতা, পারমাণবিক নিরাপত্তা ও তেজস্ক্রিয়তা রোধে কারিগরি তত্ত্বাবধান সহযোগিতা, পরমাণু শক্তি শান্তিপূরণ সহযোগিতা। 3টি চুক্তিকে আমার একটি চুক্তিই মনে হচ্ছে। কেন সংখ্যা বাড়ানো হচ্ছে আমি জানি না। 16টি সমঝোতা স্মারক যেটি আছে সেগুলির মধ্যে 2টি মিলে একটি চুক্তি আছে। আমি জানি না মানে এই এত বড় বহর নিয়ে এই 16 সমঝোতা স্মারক আর 6 চুক্তি আমরা চেয়েছিলাম কিনা ডক্টর শামসুল আলম? বড় বহর কথাটা আমি স্বীকার করছি না, কারণ ব্যবসায়ী গিয়েছেন তাদের নিজেদের খরচে। আর রাষ্ট্রীয় যে দলটি সেটি খুব বড় বহর বলার আমি সুযোগ দেখি না। প্রাসঙ্গিক যারা এই চুক্তির সঙ্গে বা সমঝোতা স্মারকের সঙ্গে সংযুক্ত, তথ্য দেওয়ার জন্যে বা প্রয়োজনে সহায়তা করার জন্যে, তো তেমন একটি দলই গিয়েছে। আর যেটা 2 শতাধিকের ব্যবসায়ী গিয়েছে, তারা নিজস্ব খরচে, নিজস্ব ব্যবস্থায়, নিজস্ব হোটেলে থেকে তারা সেখানে থাকেন করছে। এই কাজে ওটি সরকারি পর্যায়ে রাষ্ট্র কোষাগার থেকে যাচ্ছেন। ওকে, কাজে ওইটা বড় বহর বলাটা আমার কাছে সঠিক মনে হচ্ছে না, এক। আর 2, কূটনৈতিক ভাষা বা কূটনৈতিক প্রয়োজনটাও আমি ঠিক বলতে পারবো না। তবে প্রত্যেকটা বিষয়ই গুরুত্ব বহন করার জন্যে বা প্রমাণ করার জন্য আমরা স্বাস্থ্যগত সহায়তা করছি। আর কতগুলো তো অপরিহার্য, পারমাণবিক সহযোগিতা না নেওয়া ছাড়া আমাদের উপায় নাই। মহাকাশ বিষয়ে, গবেষণা বিষয়ে আমাদের সহযোগিতা আমরা রাশিয়া থেকে কারিগরি সহযোগিতা নিচ্ছি। রাশিয়ার সাথে আলাপ আলোচনা করা হয়েছে এগুলি? না, সবই নেওয়া হয়েছে। সবটাই রাশিয়াকে দিতে পারবে বা পারছে এমন তো নয়। আমরা সাবমেরিন ট্রেনিং দেওয়া, তো সাবমেরিনের যে ট্রেনিং হয়তো কোনো একটা অংশ না, আমরা এই বিষয়গুলিতে আসছি ডক্টর শামসুল আলম। কিন্তু আপনি কি খেয়াল করেছেন যে কেন জানি চুক্তি বা সমঝোতা স্মারকের সংখ্যা বাড়ানো হয়েছে? যেমন আমি যদি বলি সীমান্ত হাট স্থাপন, সীমান্ত হাট তো এত আগে স্থাপিত হয়েছে যে আমাদের নিউজ ডেস্কে আগেই হয়েছে, 4টি হয়েছে এ পর্যন্ত, প্রায় $2.6 মিলিয়ন লেনদেনও হয়েছে। এটি সুনির্দিষ্ট উল্লেখ না থাকলে কার্যকর হবে কিভাবে? কোথাও না কোথাও তো উল্লেখ হয়ে গেছে অলরেডি 4টি হয়ে গেছে, আরো 4টি খুলবে এবং বিভিন্ন জায়গায় এটা প্রমাণিত যেটা আমাদের ট্রানজাকশন বিটুইন 2 কান্ট্রিজ হেল্পফুল। তো সেই অর্থে এটা উল্লেখিত না থাকলে পরবর্তীকালে রেফারেন্স পয়েন্ট হিসাবে আপনি পাবেন কোথায়, কি ভিত্তিতে আলাপ আলোচনা চলবে পরবর্তীকালে? কাজেই এই কন্টেন্টের বিষয়টি নিয়ে আমার মনে হয় ডক্টর সাদত হোসেন, আপনি কি মনে করেন যে এই যে চুক্তিগুলি আমরা পেলাম এর মধ্যে আসলে কোনটি আমাদের জন্য অবশ্য মানে করণীয় ছিল, পালনীয় ছিল, এবং কোনটি পেয়ে আমাদের অনেক বেশি লাভ হয়েছে? আসলে চুক্তির ব্যাপারে তো আপনি যেরকম বলেছেন, আমার মনে হচ্ছে যে চুক্তি বা এমওইউ দুইটা মিলে সংখ্যা বোধ হয় যদি আপনি গ্রুপ করে করেন তাহলে এত হয় না। ওই 22টা, যেমন ডিফেন্সের যেটা একটা হলো স্টাফ কলেজের সাথে চুক্তি সমঝোতা বা তারা দুজনে মিলে কাজ, দুই আমাদের এবং ওদের স্টাফ কলেজ। আরেকটা হলো এনডিসির সাথে, আর প্রথমটা হলো ব্রড ফ্রেমওয়ার্ক এর মতো। রিয়েল চুক্তি যেটা একটাই, সেটা হলো ওই যে 4000 কোটি টাকার অস্ত্র করা, যেটা আমাদেরকে দিবে 500 মিলিয়ন, মানে বাংলাদেশ এটা হচ্ছে সাবস্ট্যান্টিভ। আর 3টা মোটামুটি এগুলি সাধারণ এমন কিছু না। এটা তো অর্গানাইজেশনস আর আমাদের সিস্টেম যেটা, দে আর অথরাইজড, নিজেরাই এগুলি করে ফেলতে পারে।
আরেকটা জিনিস আপনি আমার কাছে মনে হয়েছে, আমরা সব পত্রিকা লিখলো 22টা চুক্তি, কালকে টেলিভিশনে অনেকগুলিতে বললো, কিন্তু শহীদুল হক আমাদের পররাষ্ট্র সচিব সে বললো না 22টা না 36টা। তো এই যে একটা সাধারণ বিষয় যেখানে কাগজে কলমের সবকিছু হিসাব আছে, লেখা আছে, রেকর্ড আছে, সেখানে এই সংখ্যা নিয়ে এটা কেন হয়েছে? পরে উনি একটা ব্যাখ্যা দিয়েছেন যে বেসরকারি চুক্তিগুলিকেও তিনি এর মধ্যে অন্তর্ভুক্ত করেছেন, করে বলেছেন যে ব্যবসায়ীদের মধ্যে যে চুক্তি হচ্ছে সবগুলির সাথে একসাথে বলা। যাক, জিনিসটা তো প্রথম থেকে ক্লিয়ার হওয়ার দরকার, আমাদের 22টা সরকারি চুক্তি, সরকারি বা আধা সরকারি পর্যায়ে 22টা হয়েছে, আর বেসরকারি পর্যায়ে 14টা হয়েছে, মোট 36টা। রাইট। তো এখন চুক্তিগুলি, যে চুক্তিটা মেইন চুক্তি মানে ঋণ চুক্তি, যেটা অস্ত্র সরবরাহ বা ওই যে যদি 5 বিলিয়নের এটাও ধরেন, সেটা কিন্তু আমরা আসলে কমেন্ট করতে পারবো না ভালো করে। 500 মিলিয়ন ডলার, 500 মিলিয়ন মানে হাফ এ বিলিয়ন ডলার। না না না, এটা হচ্ছে শুধু যেটা অস্ট্রের ইয়ে, টোটালি 5 বিলিয়ন কি বল, টোটাল 4.5 বিলিয়ন। হাফ বিলিয়ন হচ্ছে সামরিক অস্ত্র বিক্রির এটা, যেটা সামরিক কেনাকাটা যেটা এমওইউ হয়েছে সেটা 500 মিলিয়ন, 50 কোটি, মানে 4000 কোটি, 50 কোটি ডলার। আর ওইটা হচ্ছে আপনার 5 বিলিয়ন মানে হচ্ছে 40,000 কোটি টাকা। তো এখন এটা যদি আমাকে দেখতে হয় তাহলে কিন্তু আমার মানে পুরো চুক্তি দেখতে হবে, কারণ চুক্তি আমি সারা জীবন এই কাজই করছি, সারা জীবন না, জীবনের একটা বড় অংশ চাকরি জীবনের ERD-তে ছিলাম, আমি প্ল্যানিং এ ছিলাম, তখন বিভিন্ন জায়গাতে চুক্তি তো আপনাকে দেখতে হবে তার আসলে কন্ডিশন কি। ঋণ চুক্তি যদি হয়, যদি অনুদান চুক্তি হতো তাহলে ঋণ চুক্তি যখন হয় তখন যে এটা কি টাইড ঋণ যদি হয়, টাইড ঋণ কিন্তু ইন এফেক্ট অলসো এ সর্ট অফ সাপ্লায়ার্স ক্রেডিট। তো সাপ্লায়ার্স ক্রেডিটের ব্যাপারে তো আমাদের কিছু রিজার্ভেশন আছে। এখন এটা দেখতে হবে যে এটার ইন্টারেস্ট পেমেন্ট কত, মোরাটোরিয়াম কত, অ্যামোর্টাইজেশন শিডিউল কত, এই তিনটা জিনিস মিনিমাম আপনাকে, কন্ডিশনালিটিস কি কি, এটা আপনাকে এই 4টা জিনিস আপনাকে অবশ্যই দেখতে হবে যে কোনো কন্ডিশনালিটিস, ক্রস কন্ডিশনালিটিস এগুলি আছে কিনা। যদি এসব আমাদের পছন্দ মতো হয় তাহলে এগুলি ভালো চুক্তি, কিন্তু যদি এগুলির মধ্যে কোনোটা ধরেন ইন্টারেস্ট রেট যদি বাজার অন্যান্য ক্ষেত্রের থেকে বেশি হয়, কিংবা যদি অ্যামোর্টাইজেশন শিডিউল খুব শক্ত হয়, অথবা যদি আপনার মোরাটোরিয়াম বা যে গ্রেস পিরিয়ড থাকে সেটা খুব কম হয়, এগুলি খুবই খারাপ। আর কন্ডিশনালিটিস যদি থাকে, আমার যে আপনি আর অন্য দেশ থেকে কিছু নিতে পারবেন না, অন্য কিছু করতে পারবেন না, এগুলি যদি আপনার নানান রকম থাকে তাহলে আপনার খুবই ক্রস কন্ডিশনালিটিস আছে কিনা জানি না, যে মানে অন্য প্রজেক্টকে কেন্দ্র করিয়ে দিয়ে দেয় যে আপনি এটা করলে অন্য প্রজেক্টে এটা করতে। ডক্টর শামসুল আলম নিশ্চয়ই এই বিষয়ে বলবেন, তার আগে আমি জেনারেল সাইকোলজি একটু বলে নিই। যেটা বলেন যে এত সংখ্যা এত বিস্তারিত বলার কেন, কারণ আমাদের যাওয়ার আগ থেকেই আরম্ভ হয়েছে গোপন গোপন সবকিছু জানা যাবে না, দেশ বিক্রি হচ্ছে। আমার মনে হয় সেটা বিস্তৃত করার একটা লক্ষ্য হলো প্রত্যেকটা জিনিস উল্লেখ করা যে আমরা কি 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 করেছি। আমার মনে হয় এটাও একটা প্রচ্ছন্ন উদ্দেশ্য থাকতে পারে, প্রচ্ছন্ন এবং এমনকি প্রকাশ্য উদ্দেশ্য এটাও। কিন্তু আমার কাছে এই 16 সমঝোতা স্মারক এবং 6 চুক্তি দেখে আমার কাছে মনে হচ্ছে যে কোনো কারণে এটিকে 22 আমরা একটু জেনারেল সাকাওয়াতের কাছে, জেনারেল সাকাওয়াত যে ডিফেন্স কলেজের মানে আন্তঃদেশীয় ডিফেন্স কলেজের মধ্যে সহযোগিতা বৃদ্ধি, প্রতিরক্ষা সহযোগিতা কাঠামো এবং প্রতিরক্ষা খাতে ভারতের যে ঋণ, সেই সম্পর্কে আপনার একটু পর্যবেক্ষণ আমরা একটু শুনবো। আমি প্রথমে তো বলতে চাই যে অ্যাকচুয়ালি যেটা ডক্টর সাদাত বলেন ডিটেল এখনো জানি না। যেমন ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ বলছে ওয়েলিংটনের সাথে বাংলাদেশের ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজ ঢাকা, এটা তো এক্সচেঞ্জ অফ স্টুডেন্টস হচ্ছে অনেক বছর থেকে, আজকের থেকে না। এক্সচেঞ্জ অফ স্টুডেন্টস ডিফেন্স কলেজ অফ ইন্ডিয়াতে প্রথম আমাদের 1973 থেকে 74 থেকে কিন্তু শুরু হয়েছে। হ্যাঁ, ওখানে পাঠিয়েছে, তখন আমাদের ডিফেন্স কলেজ বাংলাদেশে ছিল না। যখন বাংলাদেশের ডিফেন্স কলেজ শুরু হলো, প্রথম 4টি কোর্সের পরের থেকে কিন্তু শুরু হলো। এখনও তো ইন্ডিয়ান বোধহয় তিনটি অফিসার আসে, আর্মি নেভি এয়ারফোর্স থেকে আসে। সেম আফ্রিকান দেখেছি কিছু, হয়তো কোনো কারণে সে আসেনি, বাট ইটস রেগুলার। ইন্ডিয়ান আসে, আমি তো হ্যাঁ, ন্যাশনাল ডিফেন্স কলেজ মোটামুটি রেগুলার আসে। এখন ঠিক আমি জানি না
এখানে যেটা বলা হচ্ছে ইন দ্য ফিল্ড অফ ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ডেভেলপমেন্ট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজ, তার মানে কি এখানে কোনো টিম থাকবে যে টিম এই স্টাডিজগুলোকে তৈরি করবে? সিমিলারলি বাংলাদেশ থেকে এক টিম গিয়ে কি ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজে গিয়ে তাদের ক্যারিকুলামকে তৈরি করবে? সো এগুলো কিছু বোঝার উপায় নেই এখান থেকে। দুইটাই ন্যাশনাল ডিফেন্স কলেজ এবং ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ। এখন এটা আমাদের কতখানি প্রয়োজন আই ডোন্ট নো। আমার যতদূর আমার মনে হয় যে আমাদের এই দুটো কলেজ, ন্যাশনাল ডিফেন্স কলেজ অ্যান্ড সার্ভিসেস কলেজ, দুটো কিন্তু ভেরি হাই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, অত্যন্ত ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। এই কারণে এর বেস, এর গোড়াপত্তন হয়েছিল কিন্তু উইথ ইন্টারন্যাশনাল অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। এখন বাকিটা যে ফ্রেমওয়ার্কের মধ্যে যেগুলো আছে, আরও কিছু কিছু আছে, সেটা আমি ঠিক কী আছে বলতে পারবো না। বাট দুটো জিনিস যেটা হয়তো ওই ফ্রেমওয়ার্কের মধ্যে বলা হয়ে থাকে যে আছে, একটা হচ্ছে যে জয়েন্ট ভেঞ্চার অফ ডিফেন্স প্রোডাকশন। আমি জানি না যে জয়েন্ট ভেঞ্চার ডিফেন্স প্রোডাকশন আমরা এখানে কি তৈরি করতে পারবো। আমাদের স্মল আর্মামেন্ট যেগুলো আছে সেগুলো কিন্তু উই আর অলরেডি স্যাচুরেটেড, এগুলো বিক্রি এক্সপোর্ট করার কথা বলা হচ্ছে। ইন্ডিয়া ইজ দ্য হাইয়েস্ট ইম্পোর্টার ইন দ্য ওয়ার্ল্ড নাও। মাত্র কয়েকদিন আগে ইসরায়েলের সাথে তাদের $2 বিলিয়ন চুক্তি হয়েছে। এটা কি কোনো রকমের একটা সম্ভাবনা আছে যে আমরা যেহেতু ইসরায়েলের সাথে কোনো রকম কোনো চুক্তি করবো না, সেহেতু অস্ত্র এখন ইসরায়েলিরাই সবচেয়ে বেশি বানাচ্ছে, সেজন্য আমরা ইন্ডিয়া থেকে কিনবো, সরাসরি সেল থেকে না কিনবো? আমরা ইন্ডিয়া থেকে কিনবো সেটা ডিপেন্ড করবে ওটার উপরে। কারণ ইন্ডিয়া তো আপনার হেভি ওয়েপন তো নিজেরা তৈরি করে না, নিজেরা তৈরি করে সেগুলো আমরা কিনি নাই। এখন যেটা আপনি যেটা বলেন যে এই যে $500 মিলিয়ন যেটা ডিফেন্সের জন্য দেওয়া হয়েছে, ইজ ইট টাইট না ইট ইজ আনটাইট, সেটা দেখতে হবে। যদি টাইট হয় তার মানে আমাদেরকে ইন্ডিয়া থেকে কিছু অস্ত্র কিনতে হবে। কিছু কিছু জিনিস তারা ইন্ডিয়া বিক্রি করার চেষ্টা করছে বাইরে, অ্যাপার্ট ফ্রম স্মল আর্মস। যেমন তারা লাইট কিছু এয়ারক্রাফট, লাইট জেট ফাইটার তৈরি করে আন্ডার দি লাইসেন্স, সেগুলো করছে। আরেকটি মেইন যেটা আছে ব্রাহ্মস স্যাম সার্ফেস টু এয়ার মিসাইল, এটা ইন্ডো রাশিয়ান একটা জয়েন্ট ভেঞ্চারে তৈরি হচ্ছে। এইগুলো ভিয়েতনামে সেল করেছে, ইন্দোনেশিয়া, সাউথ আফ্রিকাতে সেল করার চেষ্টা চলছে। সো ইন্ডিয়ার একটা অ্যাম্বিশন আছে যেখানে $2 বিলিয়ন পার ইয়ার তারা এগুলো এক্সপোর্ট করতে চাচ্ছে বিভিন্ন কান্ট্রিতে। এটা দেয়ারফর এই বাজারটাকে এক্সপ্যান্ড করার চেষ্টা হচ্ছে। আর সবচেয়ে বড় যেটা আমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসটা যে একটা আঞ্চলিক স্ট্র্যাটেজিক ভিউ ইন্ডিয়ার আছে, যেটা মানে রিজনাল স্ট্র্যাটেজিক ইস্যুস। এখন এই রিজনটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, ইট গোজ বিয়ন্ড আপনার সাউথ চায়না সি উইথ দি আমেরিকান, এবং তার মধ্যে কিন্তু বাংলাদেশ পড়ছে। এখন সেইখানে বাংলাদেশের এতগুলো বছরের ডিফেন্স কোঅপারেশন উইথ চায়না, অ্যান্ড সেটা বোধহয় ভারত একটু নেগেট করার জন্য বা এটাকে ব্যালেন্স করার জন্য এই কোঅপারেশনটার মধ্যে ঢুকছে আর কি। এটার মধ্যে এটা আমার মনে হচ্ছে, কিন্তু ডিটেল জানা নাই বলে আমি ঠিক বলতে পারছি না। তো এর মধ্যে আরও কি কি আছে ঠিক উই ডু নট নো। এটা তো জাস্ট এই যেরকম আমার কাছে আপনার এরকম আছে 22টি। রাইট। আর নিউক্লিয়ারের ব্যাপারে হয়তো যদি জিজ্ঞেস করেন তাহলে আমি ওটা বলবো দ্যাট ওইটা ইন্ডিয়ার একটা অ্যাম্বিশন আছে, বিকজ দে আর নাও ট্রাইং টু গেট ইনটু নিউক্লিয়ার সাপ্লাই গ্রুপ। ওকে। এবং নিউক্লিয়ার সাপ্লাই গ্রুপে ঢুকতে হলে তাদেরকে কিছু কিছু কান্ট্রি লাগবে যেখানে দে ইন্টেন্ড টু সাপ্লাই নিউক্লিয়ার টেকনোলজি অ্যান্ড মেনটেন্যান্স বলেন, ট্রেনিং বলেন, ইভেন ফিউল। সেটাও এনএসজিতে না ঢুকলে তারা পারবে না। তো এটা কি অলরেডি ঢুকে গেছে না ঢোকার পথে আছে? কারণ চায়না কিন্তু অবজেক্ট করছে। ওকে, আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর যখন ফিরে আসবো ডক্টর শামসুল আলম, আমরা 2-3টি বিষয় একটু আপনার মতামত জানতে চাইবো। যে $4.5 বিলিয়ন যে ঋণের কথা, যেটি $8 বিলিয়ন উন্নীত হবে, সেই ব্যাপারে আসলে আমরা ঠিক জানি কিনা, আমাদের সেটি শর্তাধীন ঋণ কিনা, এবং আরো অন্য বিষয়গুলি। আরো একটি বিষয় যে শেখ হাসিনা বিদেশে যাওয়ার আগে, আমরা ভারতে যাওয়ার আগে আমরা শুনেছি বিষয়গুলি। আরো একটি বিষয় যে শেখ হাসিনা বিদেশে যাওয়ার আগে, আমরা ভারতে যাওয়ার আগে আমরা শুনেছিলাম যে জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর হতে পারে বা সমঝোতা চুক্তি স্বাক্ষর, সেই রকম কোনো কিছু আমরা দেখলাম না। বরং পারমাণবিক খাতে যে কি পরমাণু শক্তি শান্তিপূর্ণ ব্যবহারের সহযোগিতা চুক্তি, যেটি ভালো করে বোঝা যায়নি। আর আরো একটি বিষয়, আজকে আমরা এই প্রশ্ন শুনছি যে কেন এটি সংসদে তোলা হলো না, কেন এর আগে চুক্তিগুলি মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক রেকটিফাই হয় নাই, সেটিকে অসাংবিধানিক বলছে টিআইবি। সবগুলি বিষয় নিয়ে যদি আপনাদের একটু মন্তব্য শুনে আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে।
ফিরে এলাম আজকের বাংলাদেশে। যে সমঝোতা স্মারক এবং চুক্তি স্বাক্ষরিত হয়েছে, বিশেষ করে যে $8 বিলিয়ন যে ঋণ, সেই ঋণ সহযোগিতাটা আসলে অনুদান যেহেতু না, সেটার শর্তগুলি কি হবে, এইটি একটি প্রশ্ন। আর এই মুহূর্তে প্রতিরক্ষা সমঝোতা স্মারকের কি প্রয়োজন ছিল, সেটিও একটি। সমঝোতা স্মারক এটা কিন্তু এমইউ কোনো লিগ্যাল বাইন্ডিং ডকুমেন্ট, এক ধরনের বোঝাপড়া সমঝোতা। এটা ফলোড হতে পারে, নাও হতে পারে। এমইউটা এই জাতীয় এক ধরনের আন্তর্জাতিক রীতিনীতিটা এরকমই এক ধরনের স্বীকৃতি, আমরা স্বীকার করে নিলাম এটা করব এমনও নয়, বহু এমইউ কিন্তু বাস্তবায়ন হয়নি। ওকে, তো ডিফেন্সের ক্ষেত্রে এটা কি কোনো টাইম ফ্রেম থাকে না? যে এমইউ টাইম ফ্রেম থাকে, এক্ষেত্রে আমি এখন লিগ্যাল বাইন্ডিং থাকে না, না লিগ্যাল বাইন্ডিং, তবে টাইম ফ্রেম থাকে, কোন এমইউর নির্দিষ্ট থাকে, আবার কোন জায়গায় যেমন 5 বছরের জন্য হ্যাঁ, হতে পারে। আমি দেখতে পাচ্ছি একাধিক এমইউ 5 বছরের জন্য। আরেকটা যেটি বিষয় হলো সামরিক সহযোগিতা চুক্তি ভারতের সঙ্গে আমরা প্রথম করলাম তা কিন্তু নয়। 2002 সনে চীনের সঙ্গে আমাদের সামরিক সহযোগিতা একটা চুক্তি আছে, রাইট। তো সেটি কিন্তু হয়েছে, কাজী তখন কিন্তু আমরা আবার সরগুলো শুনিনি। যাই হোক, যখন ভারতের সঙ্গে করলাম এটি নিয়ে স্বাভাবিকভাবে এটা আমরা প্রত্যাশিত যে এটা নিয়ে খুব সরগোল হবে। সামরিক সহযোগিতা চুক্তি ট্রেনিং হতে পারে, পারস্পরিক সমঝোতা, সরি আমার চুক্তি চলে আসে সমঝোতা। তো এটা সামরিক ভিজিট হতে পারে, ট্রেনিং জাতীয় হতে পারে, তো এই জাতীয় জিনিস সমঝোতা। এটা টাইমিং এবং প্রয়োজনটা কি ছিল আমাদের পক্ষ থেকে, এই প্রস্তাব ছিল কিনা? মানে আমরা একটা গ্রোয়িং কান্ট্রি, আমাদের সবকিছুতে গড়ে তুলছে আমরা এখন ব্যাপকভাবে, অর্থনৈতিক ইনফ্রাস্ট্রাকচার, সামাজিক ইনফ্রাস্ট্রাকচার, সামরিক ইনফ্রাস্ট্রাকচার, সেটাও তো আমাদের একটা ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলি। সহজে নেই কোথায় বা বলবো কেন, এত নিকটবর্তী দেশে তারা আমাদের চেয়ে অনেক অগ্রগামী, অন্তত সামরিক দিক থেকে। কাজে তাদের সঙ্গে দেখাশোনা অভিজ্ঞতা তো আছেই তো আমার। আমরা যদি এটাকে টাবু না মনে করি এক ধরনের, তাহলে এটা তো হওয়ারই কথা। ওকে, এই ব্যাপারে একটু ডক্টর সাজ্জাদ হোসেনের মন্তব্য শুনবো। আপনি যদি ওই বিষয়ে একটু মন্তব্য করতেন যে $8 বিলিয়ন আগে 3 বিলিয়ন নেওয়া হয়েছে, 8 বিলিয়ন এবারটা ধরে হবে। তো এর মধ্যে কিছু গ্রান্টস আছে, কিছু আছে আমাদের এই কি বলে এটা ঋণ। তো ঋণ হলো সেটা স্বল্প সুদে এবং এটা কনসেশনাল লোন। আমরা কি পরিমাণ হার্ড লোন না, আমরা কি ইন্টারেস্ট রেটটা জানি? তবে কোন ক্ষেত্রে না আমরা জানি, যেগুলো বাস্তবায়ন সেগুলো দেখতে পাচ্ছি। একটা যেটা স্বল্প বলতে কত, তাদের এই জিনিসগুলো, এই তাদের যে লেটার অফ ক্রেডিটের যে ঋণের টাকা আমরা নিব, তাদের দেশে জিনিসগুলো কিনতে হবে, সেটা আবার বিডিং করে ইচ্ছা করলে তার একজন কন্ট্রাক্টর বা একটা প্রতিষ্ঠানকে দিয়ে দিতে পারবে না, সেখানে তাদের ওখানে একটা কম্পিটিশন হইতে হবে। যেমন আমরা রেলওয়ে করেছি, ওয়াগন আনছি, বা আমরা রেলওয়ে লাইনের জিনিসপত্র আনছি তাদের টাকা দিয়ে, মডার্নাইজেশন যেটা হচ্ছে নিতে হচ্ছে ওদের ওখান থেকেই। কিন্তু চায়নার মতো এরকম নয় যে তারা ঠিক করে দেবে, তাও নয়, এটা ফ্রি বাংলাদেশ বাই করতে পারবে উইদিন ইন্ডিয়া। তো সেদিক থেকে এটা আমি মনে করি মানে কি বলবো, কোনো উদাহরণের বাইরে কিছু বা অন্য দেশের চেয়ে এটা ব্যতিক্রম, এটা বলার কোনোই সুযোগ নেই। ডক্টর সাজ্জাদ, আপনি কি এই প্রপোজালের সাথে একমত কিনা যে আমরা আসলে যে ঋণটা নিচ্ছি সেটা ভালোভাবে ব্যবহার করা হচ্ছে, স্বল্প সুদে করা হচ্ছে? আমি অবশ্য স্বল্প বলতে কত পার্সেন্ট সুদ? আমি তো বললাম যে ঋণের ইয়েটা তো আমরা জানি না, এক্সাক্ট না জানা পর্যন্ত আপনি কমেন্ট করা খুব ডিফিকাল্ট। এখন সাধারণত ঋণ যখন হয় তখন সেটা এরকম কান্ট্রি টাইড কম হয়, গ্র্যান্ট হলে কান্ট্রি টাইড হয়। তো ওয়ার্ল্ড ব্যাংকের সিস্টেম যেটা ছিল দেখছি যে ঋণ হলে তখন তার ফ্রিডম থাকে আপনার কিছু। এখন কতদূর ফ্রিডম দেওয়া আছে, যেমন শামসুল আলম সাহেব বললেন যে ইন্ডিয়ার থেকে কিনতে হবে, কিন্তু উইদিন দ্য ইন্ডিয়া আপনি মানে প্রকিউরমেন্ট বিডিং করে আপনি করবেন প্রকিউর, অর্থাৎ ইন্ডিয়া সাপ্লায়ারদের মধ্যে লোয়েস্টই। এখন ইন্ডিয়ার মার্কেট স্ট্রাকচার, সাপ্লাই স্ট্রাকচারও তো আমাদের জানা নাই। যদি সেখানে তাদের মধ্যে আবার কলিউশন হয়ে যায় যে বাংলাদেশের জন্য বিক্রি করতে, এরকম হয়। আপনারা তো দেখেন যে মানে পেঁয়াজ বা অন্যান্য আলু এগুলি যখন সমস্যা হয়ে যায় আমাদের, তখন কিন্তু একতরফাভাবে দাম বাড়িয়ে দেয়। এখন ওইখানে সাপ্লায়ার কত আছে যে জিনিস আমরা কিনবো, সেখানে মধ্যে যে স্টেট এন্টারপ্রাইজ সেগুলি আছে কিনা, থাকলে তারা তো অন্যদেরকে বিতাড়িত করে দিতে পারে। ওকে, স্টেট এন্টারপ্রাইজ যদি তা থাকে যে যারা এটা বানায়, বা ভারত স্টিল কিংবা হিন্দুস্তানি, তো তারা তো অন্যদেরকে প্রভাবিত করতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো যে আপনি চুক্তি বলেন অথবা এমওইউর কথা বলছেন, যে এমওইউ তো এটা ঠিক যে এমওইউ চুক্তি না, এটা ইনফর্মাল কিন্তু বড়র পীড়িতের বিরাট চাপ।
যখন আপনার দুইটা পার্টির মধ্যে একটা পার্টি অনেক বেশি শক্তিশালী হয় তখন সে আসলে যেটাকে আমরা বলে লুকস ফরওয়ার্ড, ইঞ্চি ইঞ্চি করে আগায়, সাম ইনরোড করার ইয়ে থাকে, ছোট কিছু পাইলেও সে সেটাকে ব্যাংক করে আগাইতে থাকে, যে আমি তো করছেন তো এটা আপনার প্রধানমন্ত্রীও ছিল, আমরাও ছিল, এগুলো আগাইতে। আর ইন্ডিয়া এত প্রস্তুত, এত এক্সপার্ট, আমি এদের সাথে নেগোসিয়েশন নিজেও করেছি। আমি বাংলাদেশ দলের লিডার আমি ছিলাম, ইন্ডিয়ান দলের লিডার একজন তাদের এডিশনাল সেক্রেটারি ছিল, তখন আমি ইয়ারডির এডিশনাল সেক্রেটারি। এদের যে গ্রুপ আসে, খালেদ এত এক্সপার্ট এবং এত ডেডিকেটেড, কমিটেড, এটা শুধু পাওয়া ডিফিকাল্ট। এবং ইন্টারন্যাশনাল সামিট, ইন্টারন্যাশনাল ইয়েতেও আমরা নেগোশিয়েট করে দেখেছি, ইন্ডিয়া ইজ দ্য মোস্ট ওয়েল প্রিপেয়ার্ড কান্ট্রি ফর দিস থিংস। তাদের মানে একেবারে সেক্রেটারি লেভেলের থেকে শুরু করে তাদের এশিয়ান সেক্রেটারি লেভেলেও যখন মিটিং হয়, হি ইজ সো ওয়েল কনভার্সেন্ট, মানে আমরা বলি যে ইকুয়ালি সেক্রেটারির মতোই এশিয়ান সেক্রেটারি ব্রাইট, এরকম লোক যায়। সুতরাং এদের সাথে নেগোশিয়েট করতে হলে, এদের সাথে কাজ করতে হলে আমাদের অত্যন্ত মেধাবী লোকজন থাকতে হবে এবং অত্যন্ত কমিটেড অর ডেডিকেটেড থাকতে হবে। আমি যেটা দেখেছি আমাদের লোকজনরা অত কমিটেড হয় না ইন্টারন্যাশনাল ইয়েতে। আরও অন্যান্য আশেপাশে দুই একটা দেশ আছে, ওরা একেবারে যা তা, মানে কোনো কমিটমেন্টই নাই। ইন্ডিয়ানরা কিন্তু বসে থাকছে, একটা নেগোসিয়েশন হয়তো 3 দিন 3 রাত্র চলছে। চায়নাতে উইমেন ইয়ের সময় চলেছে, ঠাই বসা, কেউ না কেউ আছে। ওকে। আর আমরা নিজের আর আমাদের লোকজন কিন্তু চলে আসছে আচ্ছা, রাত্রে 12টার পরে। নেগোসিয়েশন এবং নেগোসিয়েশন আমাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছেন। অবশ্যই। আমি একটু জেনারেল সাখাওয়াত আপনার কাছে আসতে চাই যে আপনি তো নিশ্চয়ই আপনার কাছে আছে যে কোন সমঝোতা স্মারক এবং চুক্তিগুলি স্বাক্ষরিত, এগুলি দিয়ে কি আমাদের অনেক বড় ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা বা আশঙ্কা আপনি করছেন কিনা? কারণ সরকারের যে বিরোধী গোষ্ঠীটা আছে তাদের অনেকেই মনে করছেন যে এই সব চুক্তি বা সমঝোতা স্মারকের বলে আমাদের বড় ক্ষতি হতে পারে, আর্থিক, রাজনৈতিক, এমনকি সার্বভৌমত্ব ক্ষতিও হতে পারে। এটি আপনি? না, আমি আমার তো যেটা বললাম যে ডিটেল তো এখনো পড়িনি। ডিটেল যদি না পড়ে থাকি তাহলে তো ডিফিকাল্ট। যেটা বললাম, এখানে বলা হচ্ছে যে এনহ্যান্সিং কোঅপারেশন ইন দ্য ফিল্ড অফ স্ট্র্যাটেজিক অ্যান্ড অপারেশনাল স্টাডিজ। এখন এটা মানেটা কি? মানে এটা কি আমরা তাদের সিলেবাস পড়বো, না তারা আমাদের সিলেবাস তৈরি করবে, না আমরা তাদের সিলেবাস তৈরি করব? এই ধরনের হয়তো এগুলো না, সেটা এখান থেকে পড়ে যা মনে হচ্ছে। আমি তো বাকিটা বলতে পারবো না। এইগুলো দেখতে তো ভেরি বিনাইং, মানে এতে কোনো ইয়ে নেই, এটা যে কোনো দেশের সাথে হতে পারে। যেটা উনি শামসুল আলম সাহেব বললেন যে চায়নার সাথে আমাদের যে রিলেশনশিপ আছে, সেখানে যখন আমরা নতুন অস্ত্র কিনি চায়নার থেকে, একটা ওরিয়েন্টেশন ট্রেনিং তারা ওখানেও করায়, এখানে এসেও করায়। যেমন সাবমেরিন কেনা হয়েছে, যেটা বললাম যে দুটো সাবমেরিন কিনেছে, এটা নিয়ে আমার মনে হয় যে ভারতের খুব একটা মাথা ব্যথা নেই। কিন্তু যেখানে মাথা ব্যথাটা সেটা হচ্ছে যে এই যে ট্রেনিং টিম এখানে থাকবে, সাবমেরিন ট্রেনিং টিম, চাইনিজ ট্রেনিং টিম, এটা তো আর অন্য কেউ এসে ট্রেনিং দিতে পারবে না। এটা তো যেখান থেকে আপনি কিনেছেন লাইন অফ ক্রেডিটে, তাই বলবো যে ট্রেনিং পিরিয়ড এত। কিন্তু এখানে আমি সেরকম কোনো কিছু দেখছি না। বাট ডক্টর সাদাতের কথা যেটা কি বললেন যে বড়র পিরিতে বিরাট চাপ, তো এখন এখানে আমি কিছু দেখছি না। আমি গতকালকে বিবিসির থেকে একটু কমেন্ট শুনছিলাম যে ফ্রম দ্য ইন্ডিয়ান সাইড, তো বললো যে এগুলো তো হচ্ছে। যেমন আমি বললাম এক্সচেঞ্জ অফ স্টুডেন্টস বিটুইন স্টাফ কলেজ এবং এনডিসি, এগুলো হচ্ছে, অন্যান্য জায়গা হচ্ছে। তো বললো তাহলে এই এমওইউ করা দরকার কি 5 বছর। তখন ওখান থেকে একটা কমেন্ট হলো যে ইন্ডিয়ান গভর্নমেন্ট ওয়ান্টস যে এটা এমওইউ করা থাকলে, ইভেন সরকার পরিবর্তন হলেও সেখানে এটা একটা মোটামুটি একটা নৈতিক বাধ্যবাধকতা থাকবে টু কন্টিনিউ উইথ ইট। এখন সেটা হতে পারে যে সেই কারণে হয়তো এমওইউ, আর আরও যদি ডিটেলে যেতে হয় তাহলে তো একটা আন্ডারস্ট্যান্ডিং লাগবে। কারণ আপনি এখানে আপনাকে আসলে পরে তো আমি আমার স্টাডি আপনাকে দিব না যে আপনি এটাকে তৈরি করেন বা কিছু করেন। সো এইভাবে থাকলে এটা দরকার হয়। আর যেটা আমি বললাম যে নিউক্লিয়ার যেটা হলো, আমরা নিউক্লিয়ার গেটিং ফ্রম রাশিয়া, এবং ইন্ডিয়ান যে নিউক্লিয়ার প্লান্ট সবগুলি কিন্তু মোটামুটি রাশিয়ান ওরিয়েন্টেড, রাশিয়ান তৈরি, এবং দে আর ট্রেন অন ইট। আর হয়তো তাদের রাশিয়ান ট্রেনিংয়ের জন্য কস্ট বেশি হতো,
কস্ট সেখানে যেখানে আমি একটু বেনিফিট দেখছি, তবে বেশি বেনিফিট কিন্তু ইন্ডিয়ার হবে, কারণ তারা যদি এনএসজিতে ঢোকে, যেটা বারবার বললাম, এনএসজিতে ঢুকবে কারণ আমেরিকা ইজ সাপোর্টিং দেম টু গেট ইনটু এনএসজি। তো যেখানে আমি একটু বেনিফিট দেখছি, তবে বেশি বেনিফিট কিন্তু ইন্ডিয়ার হবে, কারণ তারা যদি এনএসজিতে ঢোকে, যেটা বারবার বললাম, এনএসজিতে ঢুকবে কারণ আমেরিকা ইজ সাপোর্টিং দেম টু গেট ইনটু এনএসজি। এনএসজিতে ঢুকলে তখন বাংলাদেশকে দে ক্যান ইভেন গিভ সাপ্লাই ফিউল। ওকে, সেই ফিউলটা আপনি যদি ধারে কাছের থেকে আনতে পারবেন, এখন ট্রান্সপোর্টেশন কেমন হবে সেটা অন্য কথা, বাট ফিউলটা আপনি আনতে পারবেন। ইন্ডিয়া কি ফুয়েলে সেলফ সাফিসিয়েন্ট? ফুয়েলে ফুয়েলে সেলফ সাফিসিয়েন্ট না, ওই ফুয়েল না, আমি নিউক্লিয়ার ফুয়েল। নিউক্লিয়ার তার তো নিজের না, ইন্ডিয়া সাংঘাতিক এনার্জি হাংরি একটা দেশ, হ্যাঁ, এখনো। কিন্তু মানে তাদের সাংঘাতিক এনার্জি। না, আমি নিউক্লিয়ার ফুয়েলের কথা বলছি। আপনাকে প্ল্যান্ট চালাতে হলে নিউক্লিয়ার ফিউল লাগবে। এখন সেটা তো রাশিয়া দিবে না, সেটা হ্যাঁ রাশিয়া দিবে না আমাদের। রাশিয়া দেবে, রাশিয়া দিলে আপনার হয়তো কস্ট বেশি হতে পারে, বেশি হতে পারে। আর এটাও আমি জানি না, আমি যতটুকু শুনছি যে রাশিয়া তো স্পেন ফিউলও নিয়ে যেতে চাচ্ছে। আমার মনে হয় ইন্ডিয়া, যেটি জেনারেল সাখাওয়াত ধারণা দিচ্ছিলেন, যে মানে ইন্ডিয়া হয়তো পারমাণবিক ইয়ের ক্ষেত্রে আসতে চাইবে, কারণ সেই ক্ষেত্রে তার যে বন্ধু রাষ্ট্র আমেরিকারও কিছু যৌথ সহযোগিতা থাকবে। যাই হোক, আমরা একটা বিরতি নিব, বিরতির পর ডক্টর শামসুল আলম আপনি এইটা যদি একটু বলেন, এটা আসলে প্রশ্নটা আমরা একটু মিস করে গেছিলাম, যে আন্তর্জাতিক চুক্তি সমূহ সংসদ সদস্যদের আলোচনার জন্য রাষ্ট্রপতির মাধ্যমে সংসদে উপস্থিত থাকার একটি বাধ্যবাধকতা আমাদের সংবিধান অনুযায়ী রয়েছে। এই ক্ষেত্রে এটি অনুসরণ করা হলো না, কিন্তু অনেক বিশেষজ্ঞ আবার বলছেন যে সময় রয়ে গেছে, আসলে সেটি আলোচনা করা হবে কিনা বা আলোচনা উত্থাপন করা হবে কিনা। আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি এখানে। আমি একটু শুনিয়ে রাখি যে টিআইপি ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন কি কি বিষয় চুক্তি হয়েছে, সেগুলি জানার অধিকার জনগণের রয়েছে। তবে মাননীয় প্রধানমন্ত্রী সেটি এসে জানাবেন অবশ্যই, কিন্তু যাওয়ার আগেই জানিয়ে গেলে ভালো হতো। আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি। আজকে বাংলাদেশে আন্তর্জাতিক চুক্তিগুলি সংসদে আলোচনা করার রাষ্ট্রপতির মাধ্যমে। আপনার অবশ্যই জানা থাকার কথা বা দেখেছেন, প্রথাগতভাবে বাংলাদেশে কোনো চুক্তি আলোচনা হয়েছে অন্তত আমি দেখিনি। আমার তো বয়স কম নেই, মানে ছাত্র জীবন থেকে ধরলে আমি যে কথা বলতে চাচ্ছি, এই যে 2002-তে যে সামরিক সহযোগিতা চুক্তি হলো চীনের সঙ্গে, সেটাও কিন্তু আসেনি। এবং আমাদের সঙ্গে যে মৈত্রী চুক্তিটা ছিল, সেই মৈত্রী চুক্তিটাও সংসদে কিন্তু ওঠেনি। এবং এই পর্যন্ত বাংলাদেশে কোনো চুক্তি আলোচিত হয়েছে সেটা করার কথা না, কারণ একটি সরকার যখন বৈধ সরকার ক্ষমতা থাকে, তাদের সে রাইট আছে চুক্তি করা। কোনো চুক্তি সংসদে আলোচিত হয়েছে আমার বোধহয় আপনার নজির দেখাতে পারবেন না। এটা হলো এই বিষয়, যদি দেখায় সেটা ভালো হতো। আর ট্রান্সপারেন্সির কথা যে কথাটা বলছেন, না আমি বলি, আপনি শোনেন, যে ট্রান্সপারেন্সির কথা বলছেন, প্রত্যেকটা জিনিস প্রকাশিত। আরো ডিটেল হয়তো প্রয়োজন আছে, চুক্তিতে খুঁটিনাটি বিষয়গুলো এসছে। দুই হলো, আপনি একটা প্রশ্ন করছেন চুক্তিতে ক্ষতি হবে কিনা। আমার মনে হয় এই ধারণাটা একেবারেই অমূলক, কারণ যা পাচ্ছি টাকায় ক্ষতি হওয়ার কথা না, যা পাচ্ছি ম্যাটেরিয়ালিস্টিক। যেমন ধরুন আমাদের এখানে অনেকেই বলতো, আমি যে ক্ষতি হচ্ছে না তার একটা কথা বলি, মানে আমার সাধারণ নাগরিক হিসাবে আমি এটা বলতে পারি। ভারত থেকে বিদ্যুৎ আনার প্রশ্ন উঠলে একসময় বলা হয়েছিল যে ওদের হাতে চাবি দিয়ে দিচ্ছি, যে কোনো সময় আমাকে অন্ধকারে ফেলবে, আমার কারখানা অর্ধেক চলবে, বন্ধ হয়ে যাবে, কাজে ওদের হাতে চাবি তুলে দেওয়া হবে না। আজকে 4 বছর হলো আমরা 500 মেগাওয়াট, পরে হলো 100, 600 আর 60 মেগাওয়াটের চুক্তি করে আসলো, যেটা পালাটন থেকে বাংলাদেশে আসবে। এই বিদ্যুৎ 4 বছর আসার পরও কোনোদিন চাবি বন্ধ করে দিছে কোথাও আমরা কিন্তু দেখিনি। কিন্তু এদেশে বলা হয়েছে ব্যাপকভাবে বিদ্যুৎ আনা যাবে না, ওদের কাছে এই জিনিসের দায়িত্ব দেওয়া যাবে না। আমরা তো এও দেখেছি এই দেশে চুক্তি হলেই বলা হয়েছে যে ফেনী পর্যন্ত থাকবে না, এটা রাজনীতি হয়ে যাচ্ছে কথাটা। কিন্তু বাস্তব সত্য হলো, একথাও শুনেছি, শান্তি চুক্তি হলে আজকে 97 সনে শান্তি চুক্তি হয়েছে, তো এখন পর্যন্ত ফেনী দূরে থাক, পার্বত্যটার কোনো অংশ যায়নি। তো আপনি যে কথাটা বললেন চুক্তিতে ক্ষতি হবে কিনা, এই ধারণাটা আমি ব্যক্তিগতভাবে মনে করি একেবারেই অমূলক। ওকে, আপনি বললেন যে আগে কখনো হয় নাই, কিন্তু আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে যে সংবিধানের 145-এর ক বিদেশের সঙ্গে সকল সম্পাদিত চুক্তি রাষ্ট্রপতির নিকট পেশ করার যে বাধ্যবাধকতা আছে, সেটি অতীতে কেউ করে নাই বলে রাষ্ট্রপতি জানবেন এগুলো, আসার পর ওনাকে জানানো অবশ্যই হবে, সেটি করা হবে। না, রাষ্ট্রপতি তাহার সংসদে পেশ করিবার ব্যবস্থা করিবেন। তো প্রথাগতভাবে হয়নি, না হয়নি। শুনেন, আমি এটা রেজ করেছিলাম, জি বিভিন্ন সময়, আমি তো সেক্রেটারি ছিলাম, রেজ করেছিলাম উইথ দ্য রুলিং পার্টি। ধরেন সব পার্টি, সব
বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাই তো এই তিনটাই তো রুলিং পার্টি ছিল। তো আমারে খুব একটা সুন্দর উত্তর দিছে মন্ত্রীরা। তারা বলছে দেখেন সব ভালো কাজ যে আমাদের করতে হবে এই কথা আপনাকে কে বলল, কিছু কাজ ওদের জন্য রাখেন, এসব ঝামেলাজনক বিষয় আর তুলেন ওদের জন্য, মানে পরে যারা আসবে আমাদের বিরোধী দল যারা আসবে ওদের জন্য রাখেন, এই ঝামেলাজনক বিষয় এগুলি নিয়ে আর ঝামেলা বাড়াইয়েন না। আপনি যেহেতু প্রশ্নটি তুললেনই, মানে রাষ্ট্রপতির মাধ্যমে সংসদে উপস্থাপন করার ক্ষেত্রে তাদেরকে কি আটকে রাখতো যারা রুলিং পার্টি ছিলেন তাদেরকে? ও প্রথম কথা শুনেন, এগুলি প্রথম কথা ঝামেলা। আমার যদি আপনি স্টেট থিওরি অ্যানালাইসিস করেন, স্টেট 1, স্টেট 2, স্টেট 1-এ আমি না করে আসলাম, আর আমি ঘুরে টুরে বাড়াইলাম, নাকে তেল দিয়ে হইচই করে খেলাম দিলাম। আর স্টেট 2 হয়েছে এটা পার্লামেন্টে তুলতে হবে, তুলতে হলে আমাকে কাগজপত্র বানাইতে হবে, ইয়ে করতে হবে, ফ্যাক্টস ফিগার্স করে তুলতে হবে। এখন আসেন নেক্সট ইয়ে হচ্ছে যেটা বাংলাদেশের জন্য মন্ত্রী, কর্মচারী, মন্ত্রী সবাই ভয় পায় যে উঠলে আল্লাহ জানে কোন দিকে এটা ছুটে, বলা তো যায় না। উঠছে হয়তো ভালোভাবে, খুব ইনোসেন্টলি উঠছে, কিন্তু কোন দিকে ছুটে এটা যায় না। ওই আমরা এখানে আসার আগে আমরা বসে আলাপ করছিলাম, সাখাওয়াত সাহেব একটা খুব সুন্দর কথা বলছে যে কুদ্দুস সাহেব ছিল যে ল সেক্রেটারি, ওনারা ওই হিলট অ্যাক্টের একটা আইন বানাইছিলেন, তো উনি খুব সবকিছু মনে হচ্ছে যে দিয়ে দিছে। তো তখন এলজি সেক্রেটারি নাকি বলছে যে কুদ্দুস সাহেব আপনি তো সবই দিয়ে দিলেন, আমাদেরকে ডেকে আর কি লাভ হলো, আমরা কি অবজেকশন দেব? তো কুদ্দুস সাহেব নাকি বলছে যে আপনি ভালো করে পড়েন, সবই দিছি কিন্তু কিছুই দিই নাই। তো এখন এগুলি যে বলছেন কোনখানে যে ইয়ের মধ্যে কোনটা লুকিয়ে থাকে সেটা নিয়ে কোন দিকে যে ছুটে, এই জন্য এসব ঝামেলার মধ্যে যাইতে চায় না। ওকে, এই পার্লামেন্টে তো ছোট কেউ নাই, তো এটা তো পার্লামেন্ট ইউ নেভার নো আসলে ছোট কত 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 ছোট ছোট পার্লামেন্টে আসবে না, পার্লামেন্টের বাইরের লোক তোমাকে বুঝিবে যে কোন গোকুলে যে কে, কোন গোকুলে যে কে মারছে। পার্লামেন্টের বাইরের থেকে লোকে হয়তো ঝামেলা বাজাবে। জেনারেল সাখাওয়াত, আমরা স্পষ্ট বুঝতে পারছি যে মমতা ব্যানার্জি আসলে তিস্তা আর পানির ব্যাপারে তার অবজেকশন জানিয়ে যাবেন। সামনে পঞ্চায়েত নির্বাচন আছে, সেটিকে সামনে রেখে তার বদলে যে তিনি তোরসা, জলঢাকা সহ কয়েকটি নদী পানি মন্ডলের বিকল্প প্রস্তাব দিচ্ছেন, সেইগুলিকে আপনি কিভাবে দেখছেন? আমরা একটা বিরতি নিয়ে আসি জেনারেল সাখাওয়াত, তারপর আপনারা একটু শুনি। আমরা একটা বিরতি নিয়ে এসে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। জেনারেল সাখাওয়াত, আমরা প্রশ্নটিকে যদি অন্যভাবে করি, ভারতীয় গণমাধ্যম সরাসরি পশ্চিমবঙ্গ সরকারকে দাবি করছে, আপনিও এইভাবে বিষয়টি দেখছেন কিনা, যে ভারত সরকার সেটি করতে আগ্রহী, কেন্দ্র করতে আগ্রহী, রাজ্য করতে চাইছে না? এখন এটাও খুব বড় বড় মুশকিল, কারণ এগুলো নানান ধরনের পলিটিক্স, ইন্টারনাল পলিটিক্স আছে, রাষ্ট্রীয় পলিটিক্স আছে, সেন্ট্রাল পলিটিক্স আছে। এখন সেন্টার চাইলে করতে পারবে না, মমতা ব্যানার্জির উপরে তাকিয়ে থাকবে। মমতা ব্যানার্জি এবার বলবে যে আমার নর্দার্ন এরিয়াতে আমার এখন পর্যন্ত তৃণমূল ওইভাবে এস্টাবলিশ করতে পারে নাই, বামেরা এখনো ওখানে ইনফ্লুয়েন্সিয়াল, তো তাদের দিকে দেখতে হবে। তো মোদ্দা কথা হচ্ছে যে আমরা এটা পাচ্ছি না, সোজা কথা। এটা এখন সেন্ট্রাল থেকে করুক বা এখান থেকে করুক। এখন মমতা ব্যানার্জিকে ডেকে নিয়ে যাওয়া হলো, ওনার সামনে এগুলো কথাবার্তা হলো। আর যেটা আমাদের এই পুরো জিনিসে হোল গ্যামেটের মধ্যে যেটা আমাদের প্রধানমন্ত্রীর জন্য সবচেয়ে ভালো হতো যদি তিস্তা চুক্তিটা উনি করে আসতে পারতেন। কতখানি পানি আসবে না আসবে সেটা হলো পরের কথা, বাট মানে মানুষ কিন্তু এগুলো বুঝতেছে না। এই এমওইউ কত করলেন না, $5 বিলিয়ন দিল না কি দিল। মানুষের এখন যে থ্রু ইউ মিডিয়া এত হাইপ হয়ে গেছে তিস্তা চুক্তি নিয়ে, যে তিস্তা কোনোদিন দেখেও নাই সেও বলেন না আমাদের তিস্তা চুক্তি পানি পেলাম না। সো দ্যাট ইজ ডেফিনেটলি সামথিং। এবং আমার মনে হয় না যে মমতা ব্যানার্জির শি ইজ আইং বিয়ন্ড ওয়েস্ট বেঙ্গল, এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। কেজরিওয়াল কিন্তু পাঞ্জাব পর্যন্ত পৌঁছে, হ্যাঁ, এখন তৃণমূল কংগ্রেস অন্তত বিহার উড়িষ্যা তো পৌঁছতেই চাইবে। তো কাজেই সেইখানে দেয়ার ইজ এ পলিটিক্যাল ডায়নামিক্স, এবং এই পলিটিক্যাল ডায়নামিক আবার সেন্টার আছে। সেন্টারের সাথে সেন্টার যদি জোর করে দেয় তখন সেগুলো আমার এখানে কিছু করণীয় নেই। যেটা সবচেয়ে বড় মমতার ভয় সেটা হচ্ছে দি বিজেপি পুনরুত্থান ইন ওয়েস্ট বেঙ্গল। এই কয়েকদিন আগে নাকি ওই যে তলোয়ার নিয়ে কলকাতায় তারা প্যারেড করেছে। সো ওইটা রাজনৈতিকভাবে শি ডাজন্ট ওয়ান্ট টু গিভ দ্যাট স্পেস, ওই স্পেসটা দিতে চাচ্ছে না।
তারপরে আরো আছে আপনার নানান ধরনের ইন্টারনাল পলিটিক্স আছে, যেটা তো আমরা তো অত বিষয় অত বুঝতে পারি না। ডক্টর শামসুল আলম কি মনে করেন যে কেন্দ্র বাট চায় ইটস না? নট কামিং আমারও তাই মনে হয়। আপনার কাছে কি মনে হয়? কেন্দ্র চায় না, এটা কেন্দ্র চায়, রাজ্য চায় না। এটা ভাবে বলতে পারছি না, কারণ তাদের অন্তত কথাবার্তা তাহলে মোদি প্রকাশ্যে এইভাবে বলতে যাইতো কিনা, যদি যেত কিনা যে আমি এবং শেখ হাসিনা আমলে এটি হবে, এটা সে তো নিজের থেকেই বলেছে। এই অংশ সে না বললেও তো আমাদের করা কিছু ছিল তাদের না। তাদের আমল তার 20 বছর ধরে প্রলম্বিত হতে না, পারে। শেখ হাসিনা আমল তার 20 বছর নির্বাচন আছে, অন্তত সেই সময়টাকে আমরা একটা কাটিং পয়েন্ট ধরতে পারি। আর বিজেপি 20 বছর থাকবে এটা তো বলা মুশকিল, হয়তো থাকবে, কিন্তু ওইভাবে তো আর সে বলতে পারে না। সে তার নির্বাচনের সময়টাকেই নিশ্চয়ই বিবেচনায় নিয়েছে। তো তার কথাবার্তা এবং যে সিরিয়াসনেস নিয়ে যে ডক্টর শামসুল আলম, আপনি নিশ্চয়ই মনে আছে ডক্টর মনমোহন সিং ঢাকায় এসে বলে গেছিলেন যে তিস্তা চুক্তি হবে, তারপরও হয় নাই। না, সেই আর কি। তো তাতে ওই কথাটাই আমি বলতে চাচ্ছি, জি। কেন্দ্র বোধহয় চাচ্ছে যে কোনোভাবেই হোক, যেভাবে হোক, বাংলাদেশের সঙ্গে একটা সুসম্পর্ক থাকুক, কারণ তার একটা ওয়ার্ল্ড পাওয়ার হতে যাচ্ছে। ঘরের নিকট একটা খারাপ দেশ বা ডিস্টার্বিং দেশ থাকুক, এটা ভারত চাইতে পারে না। তো কাজে তারাও চায় যে বাংলাদেশ উঠে আসুক, এবং সে কারণেই বিদ্যুৎ থেকে আরম্ভ করে তাদের ঘাটতি থাকা সত্ত্বেও আমাদের 660 মেগাওয়াট বিদ্যুৎ তারা দিচ্ছে। তাদের বহু রাজ্যে কিন্তু এর ঘাটতি আছে, তো তারপরেও দিচ্ছে। $8 বিলিয়ন দেওয়া মানে আপনি দেখেন কোন রাজ্যে এইভাবে তারা দিয়েছে তার নজির কিন্তু নাই ওইভাবে। মানে বিনিময়ে তারা কি নিবে সেটা কি বোঝা গেল? বিনিময়ে আমার অবশ্য যে কোনো ফ্রিল্যান্স ভয় লাগে। বিনিময়ে কি নেবে সেটা তো লুকোচুরির কিছু নেই। বিনিময়ে আমরা তাদেরকে বিরাট একটা মার্কেট বাংলাদেশে পাচ্ছে বৈধভাবে। আমরা $6 বিলিয়ন, $5.5 বিলিয়ন আমদানি করি। এই বিরাট একটা দেশ পাবে কোথায় যে 6 বিলিয়ন তারা রপ্তানি করতে পারছে? আমরা 600 মিলিয়ন ইম্পোর্ট করি মাত্র, মানে এক্সপোর্ট করি ওদের কাছে। 600 মিলিয়ন, ওদের 5.5 বিলিয়ন আমরা ইম্পোর্ট করি। তো এত বড় মার্কেট বাংলাদেশের মতো কোথায় পাওয়া সে যাবে? মার্কেটটাকে নানা কারণে জিয়ে রাখা দরকার। অবশ্যই সেই মার্কেট তার Expand জন্য করা দরকার। অর্থনৈতিকভাবে লাভজনক। এটা আমি ইকোনমিক্স থেকেই বলছি, কোন রাষ্ট্রই এটা চাইবে, সব রাষ্ট্রই এটা। ডক্টর সাদেক হোসেন, ইন্ডিয়ার এই দেনা পাওনার এই বিষয়টা নিয়ে আপনার একটু মতামত শুনবো, যে ওরা যা দিচ্ছে তা পাচ্ছে কিনা, যা পাচ্ছে তার চেয়ে বেশি দিচ্ছে কিনা। দেখেন যে অ্যামাউন্টগুলি যেটা বলছেন, এটা হিউজ অ্যামাউন্ট। 8 বিলিয়ন মানে হলো 64,000 করোড় টাকা, 64,000 কোটি টাকা, রাইট? আমি জানি না এটা মানে কি মেকানিজমে আসবে। ওই যে বলছি, এগুলি মেকানিজম দেখা ছাড়া তো ইয়ে হবে না। এরা কি মানে তাদের জিনিসপত্র এটা কি কমোডিটি হিসাবে আসবে, না এরা ইনফ্রাস্ট্রাকচার তাদের এগুলি গড়ার জন্য আসবে, না তাদের শর্ট অফ এফডিআই, যে এই সুযোগে বাংলাদেশে অনেকগুলি হয়তো কি বলে কলকারখানা নানান কিছু গড়বে। এখন কলকারখানা গড়তে গেলে অ্যাগেইন আমরা তো এগুলি দেখি, যেমন আমরা ইয়ের সময় ওই যে হানি ফ্লাইওভার যখন হয়েছে, এটার সাথে আমি জড়িত ছিলাম। আমি দেখছি এদের মূল উদ্দেশ্য ছিল উপরের ফ্লাইওভার না, নিচের জমি। এবং আমরা যখন বাধা দিয়েছি, বিশেষ করে আমাদের রোড ডিভিশন খুব বাধা দিয়েছে যে না, আমরা উপরে নিচের জমি যেগুলি বলতেছে এগুলি না, আর বিনা শুল্কে জিনিস ঢুকানো। তো এগুলি এখন কার ভিতরে কি ইয়ে থাকে বলা মুশকিল। এগুলি আসলে এগুলি পুরো চুক্তি না দেখলে হবে না। এটা কি স্টেট থ্রুতে আসবে না এক্সিম ব্যাংকের থ্রুতে আসবে? এক্সিম ব্যাংকের থ্রুতে আসলে তো তারা ব্যাংকার যারা তারা পুরা কমার্শিয়াল মানে কায়দায় ইয়ে করবে। এই ভারত নিয়ে রাজনীতি প্রসঙ্গে কি শেষ 30 সেকেন্ড একটু বলবেন, যে ভারত আমাদের রাজনীতি তো একটা বিরাট প্রভাব রাখে, দলগুলি রাজনীতি। আমি আপনাকে বলি, এটা অনেক পণ্ডিত আমাদের এখানে লিখেছেন প্রায়। এখানে যত কথাই বলেন, ভারতের রিলিজান আমাদের রিলিজান দুইটা আলাদা। আমাদের এখানে 90% লোক মুসলমান, সেখানে হয়তো 80% লোক অমুসলিম, বা মুসলমানরা অনেক ইয়ে কম। তো এই যে মুসলমান এবং এই পুরা সাবকন্টিনেন্টের মুসলমান এবং অমুসলমানদের যে সম্পর্ক, এই সম্পর্কটা বিটুমিনাস বিভিন্ন এবং খুব জটিল। বিভিন্ন সময়ে একটু, কোনো সময় একটু ভালো হয়েছে, কোনো সময় এটা কিন্তু ওই মোহাম্মদ বিন কাসেম বা কি বলে মোহাম্মদ বখতিয়ার খিলজি থেকে শুরু হয়েছে। এটা কিন্তু এখনো চলছে। অনেক কাহিনী, অনেক কিছু আপনি যদি অ্যানালাইসিস করেন দেখবেন যে এই জিনিসটি এখনো যায় নাই। আমরা যেরকম নন সিকুলার বাংলাদেশিরা এখন, আমাদের সরকার, আমাদের শাসক গোষ্ঠী, আমাদের অন্যান্য, ইন্ডিয়াতে কিন্তু সেরকম নয়। তারা কিন্তু বলতেছে, তাদের এখানে এমন উগ্রবাদ লোক আছে যারা বলতেছে না মুসলমানদেরকে কবর দিতে পারবে না। আমরা তো এই জাতীয় কথা বলি না,
কিন্তু সুতরাং ওইখানে যেরকম উগ্র ইয়ে আছে তার আবার প্রতিক্রিয়া হয় এখানে, এগুলি নিয়ে খুব জটিল অবস্থার মধ্যে থাকি। এতে এত সরল না। ডক্টর সাদ হোসেন, ডক্টর শামসুল আলম, ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।